দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি 4টে 4 দিক। আর শুরুতে যে গুরুত্বপূর্ণ খবরে আমরা আজ নজর রেখেছি, এবার নয়া বিপাকে আদানি গ্রুপের চেয়ারপারসন এবং একাধিক অভিযোগ যে উঠে এসেছে। এবং আমরা দেখেছি সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী তিনি যে দাবি করেছিলেন, এবং সেই জায়গা থেকে আবারও নয়া বিপাকে আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি। হিন্ডেনবার্গ রিপোর্টের পর নতুন করে বিপাকে পড়লেন গৌতম আদানি। আশিস চট্টোপাধ্যায় আমাদের পলিটিক্যাল এডিটর রয়েছেন ফোন লাইনে। আশিস দা, ঠিক কি কি অভিযোগ উঠে এসেছে? দেখো, এত বড় আর্থিক কেলেঙ্কারি স্বাধীন ভারতের ইতিহাসে হয়েছে কিনা আমার মনে পড়ছে না। অভিযোগ যেটা উঠে এসেছে সেটা হচ্ছে 20-21 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিভিন্ন রাজ্যে সোলার এনার্জি বিক্রি করবার চুক্তি করতে বেশি দামে সম্ভবত, তা না হলে ঘুষ কেন দিতে হবে, বিভিন্ন রাজ্যের বিদ্যুৎ বন্টন সংস্থাগুলোকে হাজার হাজার কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছে। কত টাকা ঘুষের অভিযোগ মার্কিন আদালতে উঠেছে, সেই পরিমাণটা হচ্ছে 2029 কোটি টাকা, অর্থাৎ 2000 কোটি টাকারও বেশি ঘুষ দিয়েছে। কাদের ঘুষ দিয়েছে? অন্ধ্রপ্রদেশ, জম্মু কাশ্মীর, তামিলনাড়ু, উড়িষ্যার মতো রাজ্যগুলোর বিদ্যুৎ বন্টন সংস্থাগুলোর আধিকারিক অথবা রাজনীতিকদের ঘুষ দেওয়া হয়েছে, যারা আদানি গ্রুপের সঙ্গে ওই সংস্থাগুলোর চুক্তি করিয়ে দেবেন। চুক্তিটা কি? যে আদানি গ্রুপ তাদেরকে বিদ্যুৎ সরবরাহ করবে, সেই বিদ্যুৎ রাজ্যে সাধারণ মানুষের জন্য বা শিল্পগুলোকে সরবরাহ করা হবে। এই মামলাটি মার্কিন যুক্তরাষ্ট্রে উঠল কেন? তার কারণ এই ব্যবসার জন্য পুঁজি সংগ্রহে আদানিরা মার্কিন যুক্তরাষ্ট্রের নানান আর্থিক প্রতিষ্ঠানের থেকে ধার নেয়। সেই ধারের পরিমাণ 3000 কোটি টাকার বেশি। সেই ধার নেবার শর্ত হিসেবে তারা বলেছিল যে এই টাকা কেবলমাত্র ব্যবসায় বিনিয়োগ করা হবে, কোনো অনৈতিক কাজে ব্যবহার করা হবে না, কোনো ঘুষ দেবার কাজে ব্যবহার করা হবে না। কিন্তু পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্রে এই খবর ফাঁস হয়ে পড়ে, অভিযোগ উঠতে থাকে যে ওই টাকার একটা বড় অংশ ঘুষ হিসেবে ব্যবহার করেছে আদানিরা। তাই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে মামলা হয়। সেই মামলার শুনানি চলছিল বেশ কিছুদিন ধরে। আজকে সেই আদালত স্পষ্ট বলেছে যে তারা ইতিমধ্যেই 2000 কোটি টাকার বেশি ঘুষ দেবার তথ্য প্রমাণ সামনে পেয়েছে। সেই জন্য গৌতম আদানি, তার ভাইপো সহ আদানি গোষ্ঠীর বেশ কয়েকজন বড় কর্তাকে গ্রেপ্তারির নির্দেশও দিয়েছে। কিন্তু আদানি কি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন কেউ জানে না। তিনি কি ভারতে আছেন সেটাও আমি নিশ্চিত নই। তিনি ঠিক কোথায় আছেন? ইতিমধ্যে রাহুল গান্ধী তার গ্রেপ্তারির দাবি তুলেছেন, যথেষ্ট ন্যায়সঙ্গত এবং ঠিক দাবি। কিন্তু মোদী সরকারের গলায় গলায় বন্ধু আদানিকে কি মোদিরা কোন রকম অসুবিধে বা বিপাকে ফেলবেন? ফেললে আদানি কি শেষ পর্যন্ত এও বলে দেবেন না যে মোদী সঙ্গে তার ঘনিষ্ঠতা কতটা এবং কিভাবে তারা বছরের পর বছর এগিয়েছে? নানান ব্যাপারে এই খবরটা কিন্তু শুধু আর্থিক কেলেঙ্কারি নয়, ভারতে বড় সড় রাজনৈতিক একটা ঝটকাও হতে চলেছে। ইতিমধ্যেই আমরা শেয়ার বাজারে তার প্রভাব দেখতে পাচ্ছি। সুতরাং বড় সড় ঘুষ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন গৌতম আদানি এবং তার গোষ্ঠী। আন্তর্জাতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক আদালতে তার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ভারত সরকার এখনো পর্যন্ত এ বিষয়ে নীরব। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন ফোন লাইনে। ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে মরিয়া আদানি গোষ্ঠী, এবং সে জায়গা থেকে ভারত সরকারের আধিকারিকদের প্রভাবিত করার চেষ্টা করেছেন যে অভিযোগ সামনে আসছে। এবং ওই প্রকল্পের বরাত পেতে গেলে আগামী 20 বছরে যে মার্কিন ডলার লাভের মুখ দেখত আদানি গোষ্ঠী, এবং সেই প্রকল্পের জন্যই ভারতীয় আধিকারিকদের ঘুষ দেওয়া হয়েছে। এবং পাশাপাশি এতে আদানির পাশাপাশি অভিযুক্তদের তালিকায় রয়েছেন তার ভাইপো সাগর আদানি সহ 7 জন।
আদানির বিরুদ্ধে 2200 কোটি টাকা ঘুষের অভিযোগ সামনে আসছে। যে একাধিক অভিযোগ সামনে আসছে আদানি গ্রুপের বিরুদ্ধে ওঠা যে মার্কিনী অভিযোগ, সেই মার্কিনী অভিযোগ কিন্তু কার্যত নস্যাৎ করে দিলেন আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি, এবং যেখানে যে মন্তব্য তিনি করেছেন এবং যে বিবৃতি তার তরফে দেওয়া হয়েছে, আদানি গ্রুপের বিরুদ্ধে ওঠা যে মার্কিনী অভিযোগ, সেই অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন এমনটাই বলেছেন। বিবৃতি প্রকাশ করে যাবতীয় অভিযোগ অস্বীকার করল আদানি গ্রুপ। আদানির পাশাপাশি অভিযুক্তদের তালিকায় রয়েছেন তার ভাইপো সাগর আদানি সহ 7 জন। জয়ন্ত চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জয়ন্তদা, এই আদানির বিরুদ্ধে যে অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে এবং স্বাধীন ভারতে একজন ধনী ব্যক্তির বিরুদ্ধে যে অভিযোগ, যে কেলেঙ্কারির অভিযোগ ইতিমধ্যেই সামনে আসছে এবং তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি শোরগোল, সে জায়গায় দাঁড়িয়ে আদানি গ্রুপ তারা এই অভিযোগ, যাবতীয় যে অভিযোগ নস্যাৎ করেছেন, ঠিক কি বিবৃতি দেওয়া হয়েছে? হ্যাঁ ভাস্বতী, সেটা হচ্ছে ওনারা অস্বীকার করেছেন, ঠিক কথা, কিন্তু ভারতীয় সময় গতকালকে বিকেল নাগাদ এরকম সময় এই খবরটি প্রথম প্রকাশিত হয় এবং নিউ ইয়র্কের যে কোর্ট থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছিল, গ্রেপ্তারি পরোয়ানার কথা বলা হয়েছিল, অভিযোগের কথা বলা হয়েছিল, আর গৌতম আদানি ও তার ভাইপো সাগর আদানি সহ 7 জনের বিরুদ্ধে। তারপর থেকে দীর্ঘ সময় তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং মজার ব্যাপার, আজকে রাহুল গান্ধী যখন দুপুর 12টার সময় সাংবাদিক সম্মেলন করছেন দিল্লিতে দলের দপ্তরে, তখনও তিনি জানতে চেয়েছিলেন এবং সেখানে জানা যায় তখনও পর্যন্ত কিন্তু আদানি গোষ্ঠীর পক্ষ থেকে কিছু জানা যায়নি। তো এত পরে হলেও একটা তারা কি বলবো, তাদের বিবৃতি, তাদের বক্তব্য তারা জানিয়েছে, তাদের প্রতিক্রিয়া তারা ব্যক্ত করেছে, সেখানে নির্দিষ্ট করে কিছু বলেনি, শুধু বলেছে যে এটা বেসলেস, অর্থাৎ এটা ভিত্তিহীন এবং এরা এটা অস্বীকার করছে, এরকম ধরনের কোনো দায় নিতে রাজি নয়, আইনের পথে আইন চলবে, তারা আইনি ব্যবস্থা নেবে, এইটুকুই। নির্দিষ্ট করে যে অভিযোগ, ঘুষ দেওয়ার প্রস্তাবের অভিযোগ, সেই বিষয়ে বা তাদের বিরুদ্ধে যে গ্রেপ্তারের কথা উঠেছে, সেই বিষয়ে কোনো কথা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি আদানির পক্ষ থেকে প্রকাশিত যে প্রেস বিবৃতি দেওয়া হয়েছে সেখানে। ধন্যবাদ জয়ন্তদা আপনাকে। প্রতিনিধি জয়ন্ত চৌধুরী ছিলেন ফোন লাইনে। আজই গৌতম আদানিকে গ্রেফতার করতে হবে এমনটাই দাবি করেছেন রাহুল গান্ধী। সাংবাদিক বৈঠকে এমনটাই তিনি বলেছেন এবং এই বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গৌতম আদানিকে তিনি একই আসনে বসিয়েছেন এবং এর আগেও কিন্তু তিনি বারবার যে অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রীর মদত রয়েছে এই কেলেঙ্কারির পেছনে, এমনটাই বলছেন রাহুল গান্ধী। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর যে মন্তব্য যে আজই তাকে গ্রেফতার করতে হবে এবং সেবি প্রধানের বিরুদ্ধে তদন্তেরও দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। আইনের পথে চলবে, পাশাপাশি এমনটাও যেরকম জানানো হয়েছে বিরোধীদের তরফে। আপনাদের প্রথমে শোনাই রাহুল গান্ধী ঠিক কি বলেছেন। नहीं किया। अमेरिका में इंडाइटमेंट हुआ है अदानी जी को, 2000 करोड़ रुपए का स्कैम है। हिंदुस्तान में उन्होंने क्राइम किया है, अमेरिका में क्राइम किया है, ये अमेरिका के इन्वेस्टिगेशन ने कहा है, मगर हिंदुस्तान में अदानी जी के खिलाफ कुछ नहीं हो रहा और ये हम मांग बहुत दिनों से कर रहे हैं। अदानी जी का अरेस्ट होना चाहिए, आज अरेस्ट होना चाहिए। माधवी बुच जो हैं, जो उनकी प्रोटेक्टर हैं, जिन्होंने कोई इन्वेस्टिगेशन नहीं किया, उनको हटाया जाना चाहिए, उन पर इन्वेस्टिगेशन होना चाहिए। हम इस मुद्दे को उठा रहे हैं, मेरी जिम्मेदारी है एज एलओपी इस मुद्दे को उठाना। प्रधानमंत्री जी 100% इस व्यक्ति की प्रोटेक्शन कर रहे हैं और इस व्यक्ति ने हिंदुस्तान के एसेट्स लिए हैं, भ्रष्टाचार करके एसेट्स लिए हैं। ये व्यक्ति बीजेपी को पूरा समर्थन करते हैं, पूरा सपोर्ट देते हैं, ये एस्टेब्लिश चीज़ें हैं। हम दोहराते जाएंगे, जेपीसी की मांग हमारी है, बट हम चाहते हैं कि अदानी जी को एकदम अरेस्ट किया जाए और हम जानते हैं और हम देश को दिखाना चाहते हैं कि अदानी जी की अरेस्ट नहीं होगी और इसलिए नहीं होगी क्योंकि हिंदुस्तान के प्रधानमंत्री
अदानी जी के पीछे खड़े हुए हैं और उनके प्रोटेक्टर। পাল্টা বিজেপি নেতা সম্বিত পাত্র তিনি কি জানিয়েছেন শুনুন। ये राहुल जी का एक तरीका है भारतवर्ष के ऊपर हमला करने का और भारत के जो स्ट्रक्चर्स भारत को बचाते हैं उसके ऊपर हमला करने का। आज जो एक मुद्दा सामने आया है, सुबह से मीडिया में हम सब देख रहे हैं, एक कंपनी को लेकर उसके ऊपर कुछ केस है, यूएस में केस चल रहा है, आक्षेप प्रति आक्षेप है। हम लोगों का स्पष्ट मानना है जहां तक कंपनी और कंपनी का केस का विषय है, कंपनी उस पर अपना स्टेटमेंट जारी करेगी, कंपनी उस पर अपना बचाव स्वयं करेगी। लॉ विल टेक इट्स ओन कोर्स। ये पूरा मामला जुलाई 2021 से फरवरी 2022 के बीच का है। जुलाई 2021 से फरवरी 2022 के बीच का है। और उस समय जो 4 राज्य में एसडीसी, स्टेट डिस्ट्रीब्यूशन कंपनी, इलेक्ट्रिसिटी डिस्ट्रीब्यूशन कंपनी, वो स्टेट की ही प्रॉपर्टी होती है, स्टेट गवर्नमेंट की। छत्तीसगढ़ की सरकार, छत्तीसगढ़ में किसकी सरकार थी? कांग्रेस पार्टी की, भूपेश बघेल जी की सरकार छत्तीसगढ़ में उस समय मौजूद थी, डॉक्यूमेंट्स में भी मौजूद है। उस समय आंध्र प्रदेश में जहां सबसे ज्यादा लेन देन के विषय में चर्चा हुई, These are all allegations। ये जो तथाकथित लेन देन के विषय में बातचीत हुई है, सर्वाधिक आंध्र प्रदेश में हुई है। किसकी सरकार थी आंध्र प्रदेश में? क्या भारतीय जनता पार्टी की सरकार थी? नहीं। क्या हमारी समर्थित सरकार थी? नहीं। किसकी सरकार थी? वाईएसआरसीपी की सरकार थी। उस समय तमिलनाडु में, क्योंकि तमिलनाडु का नाम भी इसमें आता है, उनके स्टेट डिस्ट्रीब्यूशन कंपनी का नाम आता है। किसकी सरकार थी? डीएमके, आपके सहयोगी स्टालिन जी की सरकार थी, डीएमके की सरकार थी। उस समय उड़ीसा में किसकी सरकार थी? बीजेडी की सरकार थी। तो स्वाभाविक रूप से ये चारों राज्य जिसका जिक्र डॉक्यूमेंटेशन में सामने आया है, यूएस में सामने आया है, उन चारों राज्य में ना तो हमारे मुख्यमंत्री थे और ना ही हमारी समर्थित सरकार थी, कांग्रेस और उनके सहायक दलों की सरकार थी। और आज राहुल जी ने अपने प्रेस कॉन्फ्रेंस में कहा है कि उन्हें कोई आपत्ति नहीं यदि किसी भी पूर्व मुख्यमंत्री से या उनके पूर्व नेता से पूछताछ हो, तो ठीक है, भूपेश बघेल जी से पूछताछ हो, हमें भी कोई आपत्ति नहीं है। ये चारों राज्य के जो मुख्य नेता हैं, जिनके अंडर में इलेक्ट्रिसिटी बोर्ड इत्यादि रहा होगा, इनके मुख्यमंत्री हो, उनसे पूछताछ करें, हमें काहे की आपत्ति होगी? आप केस करिए ना। অন্যদিকে রাহুল গান্ধীর এই বক্তব্যের পর তৃণমূল এবং বিজেপির তরফে, তৃণমূল এবং সিপিএম এর তরফে ঠিক কি অভিযোগ উঠে আসছে শোনাবো। কেন গৌতম আদানির বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করা হবে না? যদি না করা হয় তাহলে ধরে নিতে হবে প্রধানমন্ত্রীর দপ্তর এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রক এর সাথে জড়িত রয়েছে। হয় গৌতম আদানিকে এফআইআর করে জেলে রাখতে হবে, এই আদানি কর্পোরেশনের যারা যারা জড়িত এই ঘুষ স্ক্যান্ডালের জন্য দেশের মুখ চুনকালি খুঁজছে যারা, তাদেরকে গ্রেফতার করতে হবে। আর নইলে নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভা, বিশেষ করে অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। রাহুল গান্ধী অন্য দল করতে পারেন, কিন্তু এক্ষেত্রে রাহুল গান্ধীর যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য ইন্ডিয়া জোটের পক্ষ থেকে সেই বক্তব্যের মধ্যে কোনো দ্বিমত পোষণ করার বিষয় নয়। আমরা খুব পরিষ্কারভাবে বলছি, যে কেলেঙ্কারি সামনে এসছে তাতে আখেরে ভারতবর্ষের মুখ কালিমালিপ্ত হয়েছে, এর দায় নরেন্দ্র মোদীকে নিতে হবে। অপরাধী যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং এটা একেবারে স্পষ্ট যে নরেন্দ্র মোদীর প্রত্যক্ষ মদতে এই ঘটনাগুলো ঘটছে। অবিলম্বে অ্যাকশন নিতে হবে, গ্রেফতার করতে হবে এবং আমাদের দেশের মুখ যে পুড়েছে প্রধানমন্ত্রীকে তার জন্য ক্ষমা চাইতে হবে। অন্যদিকে শেয়ার বাজারে ঝটকা, আদানি কেলেঙ্কারি টেনে নামালো শেয়ার বাজার। আদানিদের 7টি সংস্থায় বড় বিনিয়োগ রয়েছে। রাষ্ট্রায়ত্ত এলআইসির আদানি শেয়ারের দামে বিপুল পতনে এলআইসি।
পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিস দা, আদানিদের 7টি সংস্থায় বড় বিনিয়োগ রয়েছে এলআইসির, তবে আজকে এই অভিযোগ সামনে আসার পর এক ধাক্কায় সে বিষয়ে কিন্তু একটা পতন হলো এবং এক ধাক্কায় স্টকও পড়লো আদানি গ্রুপের 11টি। এটা একটা বিরল ঘটনা ঘটছে। আদানিদের যখন হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টটা সামনে এসেছিল তখনও খুব দ্রুত আদানিদের শেয়ারের মূল্য পড়েছিল, কিন্তু আজকে যেভাবে আদানি এন্টারপ্রাইজের দাম 23% একদিনে পড়েছে, এটা খুবই বিরল ঘটনা। এরকম ঘটনা শেয়ার বাজারে বড় কোম্পানির ক্ষেত্রে প্রায় ঘটেই না। আদানিদের সবকটি কোম্পানির শেয়ার বা মূল্য বিপুলভাবে কমেছে, কিন্তু যেটা খুব দুশ্চিন্তার তথ্য আমাদের সামনে আসছে যে সাধারণ নাগরিককে অন্ধকারে রেখে এলআইসির মতো রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বিপুল পরিমাণ টাকা লগ্নি করেছে আদানিদের শেয়ারে। এলআইসির তথ্যটা এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে যে একদিনে এলআইসি খুইয়েছে, আদানির শেয়ারে ইনভেস্টমেন্ট করে খুইয়েছে 12,000 কোটি টাকা। কাল পরশুর মধ্যে হয়তো স্টেট ব্যাংক এবং অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তথ্য সামনে আসবে এবং যেটা দেখা যাচ্ছে যে আদানিদের সাহায্য করতে গিয়ে তাদের শেয়ার বিপুলভাবে কিনে রাষ্ট্রের টাকা, সাধারণের টাকা, হাজার হাজার কোটি টাকার নয় করছে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো এবং এই টাকা শেষ পর্যন্ত সাধারণ নাগরিকদের পকেট থেকে যাচ্ছে। এলআইসির শেয়ারের দাম যেমন আজকে প্রায় 1.5% কমেছে। এইভাবে রাষ্ট্রের সাধারণের টাকাকে আদানির গ্রুপে খাওয়ানোর জন্য, আদানিদের খাওয়ানোর জন্য যে নক্কারজনক জিনিস চলছে, এটার ব্যাপারে গত কয়েক বছর ধরেই রাজনৈতিক মহলে চর্চা চলছে। রাহুল গান্ধী সহ বিরোধী নেতারা বারবার এই কথা বলেছেন, কিন্তু তাদেরকে কোনো রকম তোয়াক্কা না করে এলআইসির মতো রাষ্ট্রায়ত্ত সংস্থা এত টাকা লগ্নি করে রেখেছে, এটা বিস্ময়ের। এবং সেই ঘটনা ঘটছে। আগামী কয়েকদিনের মধ্যে আরো তথ্য সামনে আসবে, কিন্তু আজকে আদানিদের শেয়ারে বিপুল পতন হয়েছে। আদানি এন্টারপ্রাইজ তাদের ফ্ল্যাগশিপ কোম্পানি 23% পতনের মুখ দেখেছে, যেটা অতি বিরল শেয়ার বাজারে। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন ফোন লাইনে। আদানিদের 7টি সংস্থায় বড় বিনিয়োগ রয়েছে এলআইসির এবং এই অভিযোগের কারণে বৃহস্পতিবার এক ধাক্কায় শেয়ার বাজারেও কিন্তু পতন হয়েছে এবং এক ধাক্কায় স্টক পড়লো আদানি গ্রুপের 11টি স্টক। আদানি কেলেঙ্কারি টেনে নামালো শেয়ার বাজার, সমস্ত ব্যবসায় 20% পর্যন্ত স্টকের ক্ষতি হয়েছে। উন্নয়ন তো হলোই না, উপরন্তু আদানি এনার্জি সলিউশন 20% কমে গেল। আদানির বিরুদ্ধে যে অভিযোগ প্রথম থেকে সামনে এসেছিল, আদানি গ্রিন এনার্জির জন্য ভারতীয় সরকারি কর্মকর্তাদের মার্কিন ডলারের বেশিও ঘুষ দিয়েছিলেন। অন্যান্য খবরে নজর রাখবো কাটিহার এক্সপ্রেসে রহস্য মৃত্যু শিক্ষকের। মঙ্গলবার সকালে কাটিহার এক্সপ্রেসের প্রতিবন্ধী কামরা থেকে উদ্ধার হয় তার দেহ এবং বুকে ও পেটে 3 জায়গায় ছুরির আঘাতে ওই ব্যক্তির রয়েছে এবং মালদহের আগেই খুন হন তিনি, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে পুলিশের অনুমান। আজ সকালেই কাটিহার এক্সপ্রেসের প্রতিবন্ধী কামরা থেকে উদ্ধার হচ্ছে দেহ এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এই গোটা ঘটনায় রহস্য মৃত্যুর কিনারা করতে। প্রথমত এখনো পর্যন্ত এই বিষয়ে স্পষ্টভাবে ঠিক কি ঘটেছে তা কিনারা করতে পারেনি পুলিশ, তবে ঘটনার তদন্তভার নিল সিআইডি ও রেল পুলিশ। ওই কামরা ঘুরে দেখলো তদন্তকারী দল এবং হাওড়া স্টেশন বগিটিকে, হাওড়া স্টেশনের যে বগিটি যেখান থেকে উদ্ধার হয়েছে এবং তার দেহ কিন্তু ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। জগন্নাথ সামন্ত আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি হাওড়া থেকে। জগন্নাথ, যে শিক্ষকের দেহ উদ্ধার হয়েছে এবং প্রাথমিকভাবে এখনো পর্যন্ত পুলিশ যে অনুমান করছে যে মালদহ আসার আগেই খুন হন ওই শিক্ষক, সিআইডি ঘটনার তদন্তভার নিয়েছে, রেল পুলিশও দেখছে, তদন্তকারী দল সেখানে পৌঁছেছে। সব মিলিয়ে কি আপডেট রয়েছে শেষ মুহূর্তের? এখনো পর্যন্ত এই রহস্য মৃত্যুর কি কিনারা করা সম্ভব হয়েছে?
দেখো, এখনো পর্যন্ত রহস্যের কিনারা সমাধান করা যায়নি, তবে এই মুহূর্তে বলা যেতে পারে হাওড়া জিআরপিতে পরিবারের লোককে ডাকা হয়েছে এবং পূর্ণাঙ্গ জিজ্ঞাসাবাদ চলছে তাদের, যে কখন তার বাবা ট্রেনে উঠেছিল, কখন ফোন করেছিল এবং কবে নামার কথা। তোমাকে বলে রাখি, মঙ্গলবার সকালে নামার কথা 7:30 থেকে 8টায়, কিন্তু তারপর থেকে পরিবারের লোক যখন সৌমিত্র চট্টোপাধ্যায়কে ফোন করে সুইচ অফ বলে, রাতেও যখন ফোন করে সারাক্ষণই ফোনে যোগাযোগ করে থাকে কিন্তু সুইচ অফ থাকে। কিন্তু বলে রাখি, পুলিশ যে তদন্তভার নিয়েছে সেটা সিআইডি এবং এসআরপি সঙ্গে রয়েছে। সিআইডি দায়িত্বভার নেওয়া শুধু না, তারা গাইড করবে এই জিআরপিকে যাতে কোনো রকমভাবে তদন্ত কিভাবে করা যায় সেটা গাইড করবে। কিন্তু পরিবারের লোকের অভিযোগ যে এতক্ষণ খোঁজ না পাওয়া সত্ত্বেও রেলের তরফ থেকে কোনো রকমভাবে পরিবারকে যোগাযোগ করা হয়নি। পরিবার জিআরপিতে যোগাযোগ করে জানা যায় একটি বডি রয়েছে, তারপরে ছবি মিলিয়ে দেখা যায় যে তার সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ, অর্থাৎ শরীরে একাধিক আঘাতের চিহ্ন, পাঁচটি আঘাতের চিহ্ন, চোখের কাছে আঘাত রয়েছে, হাতে শিরা কাটা রয়েছে, বুকে, পেটে এবং দাঁতের চোয়ালও ভাঙা রয়েছে। অর্থাৎ শুধুমাত্র যে 10,000 টাকা তার সঙ্গে ছিল, দামি মোবাইল ছিল, সেইটার চিন্তা, সেটাই কেড়ে নেবার উদ্দেশ্য, না পুরনো কোনো শত্রুতার জের আছে সেই বিষয়টাও খতিয়ে দেখছে। এই মুহূর্তে যেহেতু তদন্ত ভার নিয়েছে সেই জন্য কিছু বলতে চাইছে না, তারা বলছে তদন্ত সম্পূর্ণ না হলে কিছু বলবে না। তবে হাওড়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে শেষের দিকে এই প্রতিবন্ধী কামরাটা পুরো সুরক্ষা করে রাখা রয়েছে, যাতে ওখানে ফরেন্সিক টিম ইতিমধ্যেই এসেছে, ফরেন্সিক তদন্ত করা হচ্ছে এবং পুরো বিষয়টায় জিজ্ঞাসাবাদ এবং ফরেন্সিক টিম খতিয়ে দেখছে কী ঘটেছিল, কীভাবে মার্ডার হয়েছিল, কেন, এবং সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। তবে পরিবার প্রথমে রেলের সহযোগিতা না পেলেও পরবর্তীকালে রেল নড়ে চড়ে বসে এবং প্রকৃতির সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং প্রত্যেকটা তদন্তে অগ্রগতি করছে। পরিবারও খুশি। এবার দেখা যাক কারা এই ঘটনার সঙ্গে জড়িত, শুধুমাত্র দুষ্কৃতীরা ছিনতাই করতে এসেছিল না অন্য কোনো বিষয় নিয়ে এই খুনটা হলো। তবে একটা মর্মান্তিক খুন বলা যেতে পারে, একাধিক শরীরে আঘাতের চিহ্ন, ধারালো অস্ত্রের চিহ্ন এবং তুমি জানো মূল্যবান জিনিসপত্র সব খোয়া গেছে। তবে এই কামরাতে প্রশ্ন উঠছে রেলের সুরক্ষা নিয়ে। রেল কেন আরপিএফের প্রতিনিধি ছিল না? প্রতিবন্ধী কামরায় একটা অ্যাটেন্ডেন্স থাকা উচিত এবং বারবার কামরায় তারা টহলদারি করা উচিত। একেবারে দিনের বেলায় কি করে চলন্ত ট্রেনে একটা শিক্ষককে খুন করা হলো, কেউ দেখলো না, কেউ জানালো না, সেই বিষয় নিয়েই একটা ধোঁয়াশা বেঁধেছে। তবে রেলের সুরক্ষা নিয়ে প্রশ্নচিহ্ন বারবার পরিবার করছে এবং পরিবারের দাবি তারা ক্ষতিপূরণ এবং যাতে দুষ্কৃতীরা ধরা পড়ে সেই বিষয়ে নজর দিতে বলেছে রেলকে। একদমই ধন্যবাদ জানাবো। জগন্নাথ সাবন্ত আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি হাওড়া থেকে। এবং এই মুহূর্তে পুলিশের তরফে যেরকম তদন্তকারী পুলিশ আধিকারিকরা যেরকম প্রাথমিকভাবে অনুমান করছেন যে মালদহ আসার যে আগের স্টেশনগুলি, অর্থাৎ মালদহ আসার আগেই তাকে খুন করা হয়েছে, এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে পুলিশের তরফে। সেক্ষেত্রে সিসিটিভি ফুটেজ যেরকম খতিয়ে দেখা হচ্ছে, সেখানে সিসিটিভি ফুটেজ থেকে কোনো তথ্য পাওয়া যায় কিনা এই বিষয়ে কিন্তু পুলিশ নিশ্চিত হতে চাইছে এবং তদন্তকারী দল তারাও কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে এবং স্টেশনে যে বিভিন্ন কামরা, অর্থাৎ ওই ট্রেনটির কামরাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। অন্যান্য খবর নিয়ে ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের জন্য ভাতা বৃদ্ধির আবেদন বিজেপির। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের জন্য ভাতা বৃদ্ধির আবেদন জানানো হচ্ছে বিজেপির সাংসদের তরফে এবং মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে আবেদন জানিয়েছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। 2,000 টাকা করে করার আবেদন জানিয়েছেন তিনি, এমনটাই দাবি জানাচ্ছেন তিনি। বিজেপি সাংসদ 2021-এর বিধানসভা নির্বাচনের সময় এই প্রকল্পের বিরোধিতা করেছিল বিজেপি। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অঞ্জনদা, বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি ঠিক কি দাবি করেছেন এ বিষয়ে? তিনি দাবি করেছেন যে লক্ষ্মীর ভান্ডারের এখন যে টাকা দেওয়া হয় সেটা বাড়িয়ে 2,000 টাকা করা হোক, অর্থাৎ প্রত্যেকে যাতে 2,000 টাকা করে পায়। 2021-এর আগে, নির্বাচনের আগে যখন লক্ষ্মীর ভান্ডার ঘোষণা হয় তখন বিজেপি সবচেয়ে বড় বিরোধিতা করেছিলেন। ভোট পাওয়ার জন্য এই ধরনের টাকা দেওয়া হচ্ছে বলে তারা দাবি তুলেছিলেন, ভোট কেনার জন্য টাকা দেওয়া হচ্ছে বলে এরকম দাবি তুলেছিলেন। রাজ্যে চাকরি নেই, এইরকম ভাবে
মানুষকে তখন 500 টাকা করে দেয়া হতো, ভাওতা দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। আজকে দাঁড়িয়ে বিজেপি সম্পূর্ণ স্ট্যান্ড পরিবর্তন হয়ে গেছে। এখন তারা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বলছেন এবং দলের সাধারণ সম্পাদক এবং সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো যে এই টাকার পরিমাণ বাড়িয়ে 2000 টাকা করা হোক। অর্থাৎ তারাও অনুভব করেছেন যে এই টাকা গ্রাম বাংলার অসহায় মানুষদের, বিশেষ করে মহিলাদের আর কি একটা সাহায্য করছে, স্বনির্ভর হতে কিছুটা এগিয়ে দিচ্ছে। সম্ভবত সেটাই অনুভব করে এবং বিপুল পরিমাণে মহিলা ভোট লক্ষ্মীর ভান্ডারের জন্য যে তৃণমূলের পক্ষে গেছে, সেটাও সেক্ষেত্রেও কিছুটা ভাগ বসানোর চেষ্টা করতেই এই দাবি তারা তুলছেন বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ অঞ্জন দা আপনাকে। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় ছিলেন ফোন লাইনে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের জন্য ভাতা বৃদ্ধির আবেদন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর। পাশাপাশি যে খবরে নজর রাখবো, কন্যাশ্রীতে টাকা উধাও রুখতে রাজ্যের তরফে পদক্ষেপ নেওয়া হয়েছে। সব জেলাকে চিঠি নারী ও শিশু কল্যাণ দফতরের। পাসওয়ার্ড থেকে সফটওয়্যার নিয়ে সতর্কতা জারি, 6 দফা পরামর্শ ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে। কন্যাশ্রীতে টাকা উধাও রুখতে রাজ্যের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সমস্ত জেলাকে চিঠি নারী ও শিশু কল্যাণ দফতরের। 6 দফা পরামর্শ ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের। পাসওয়ার্ড থেকে সফটওয়্যার নিয়ে সতর্কতা জারি। 6 দফা পরামর্শ ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের। শুভঙ্কর মণ্ডল রয়েছেন ফোন লাইনে। শুভঙ্কর, ঠিক কি কি পরামর্শ দেওয়া হয়েছে? দেখো, তোমায় জানিয়ে রাখি যে যেভাবে তরুণের স্বপ্ন প্রকল্পে আমরা দেখতে পেয়েছি যে আকছার দুর্নীতি বিভিন্ন জায়গায় টাকা গায়েব হয়ে গিয়েছে, অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে। সেখানে দেখা গিয়েছে বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে উত্তর দিনাজপুর থেকে বিভিন্ন জায়গায়। এমনকি মুখ্যমন্ত্রীর নির্দেশে ট্যাবের টাকা বহু স্টুডেন্টের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে যারা টাকা পাননি, এবং সেখান থেকে শিক্ষা নিয়ে মূলত নারী এবং শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে স্পেশাল কমিশনার বিকাশ ভবনের তিনি সারা জেলাতে চিঠি পাঠিয়েছেন রাজ্যের। সেখানে স্পষ্ট বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী, সেই কন্যাশ্রী প্রকল্পে যে অ্যাকাউন্টগুলো মূলত টাকা যায় বা যেসব স্টুডেন্টরা সেই অ্যাকাউন্ট মারফত টাকা পায়, সেই অ্যাকাউন্টগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হবে। এবং সেখানে দাঁড়িয়ে দিল্লির যে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার, যার তত্ত্বাবধানে এই অ্যাকাউন্টগুলো থাকে বা এই প্রকল্পটি চলে, সেই এনআইসি বেশ কিছু পরামর্শ দিয়েছে। তার মধ্যে যেমন গুরুত্বপূর্ণ যে সমস্ত অ্যাকাউন্টগুলি নিয়ে মূলত সমস্যা তৈরি হতে পারে, সেখানে যেন যথাযথ পাসওয়ার্ড ব্যবহার করা হয়, যিনি সেই পাসওয়ার্ড বা ইউজার আইডি ব্যবহার করছেন। এবং দ্বিতীয়ত, যে সফটওয়্যারটি ব্যবহার করা হচ্ছে তার অপারেটিং সিস্টেম, তার ব্রাউজার, তার প্লাগ ইন প্রত্যেকটি যেন আপডেটেড থাকে। তৃতীয়ত, ক্ষতিগ্রস্ত সিস্টেমে যদি কোনো আনঅথরাইজড সফটওয়্যার থেকে থাকে, যে থেকে সমস্যা হতে পারে, সেগুলোকে যাতে বাতিল করা হয় বা সেই সফটওয়্যারকে যেন বাতিল করা হয়। চতুর্থত, ফায়ারওয়ালকে বাতিল করে সেখানে অ্যান্টি ম্যালওয়্যার, অ্যান্টি র্যানসামওয়্যার, অ্যান্টি এক্সপ্লয়েটেড ওয়্যার এগুলোকে ব্যবহার করতে বলা হয়েছে। পঞ্চম, প্রতি মুহূর্তে পালা করে এই কন্যাশ্রী প্রকল্পের যে পোর্টাল, সেটিকে রক্ষণাবেক্ষণ এবং স্ক্যান করতে বলা হয়েছে, যাতে যদি কোনো সমস্যা তৈরি হয় বা আদতে অ্যাকাউন্টগুলো সেফ আছে কিনা সেগুলো দেখার জন্য। ষষ্ঠত এবং শেষ, এখানে বলা হয়েছে যদি দেখা যায় যে কোনো সন্দেহজনক ওয়েব ব্রাউজার আছে যার মাধ্যমে দেখা যেত এই ধরনের অ্যাকাউন্ট কোনো স্টুডেন্ট অপারেট করছে, তাহলে সেখানে যেন কোনো রকম কোনো তথ্য, সেটিকে বাতিল করার সঙ্গে সঙ্গে সেখানে যেন কোনো রকম তথ্য, সেখানে শংসাপত্র বা তথ্য সেগুলো যাতে আপলোড করা না হয় বা সেখানে যাতে সেভ করা না হয়। এতে কিন্তু ওই পড়ুয়া বা ওই ছাত্রী সমস্যায় পড়তে পারে। তুমি জানো, প্রতি বছর কয়েক লক্ষ পড়ুয়া কিন্তু বিশেষ করে মেয়েরাই কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে সাহায্য পেয়ে থাকে, 25,000 টাকা করে পেয়ে থাকে। ফলত এত বড় অ্যামাউন্ট অফ মানি সেটি যদি অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়ে যায়, তাহলে কিন্তু সমস্যায় রাজ্যের মেয়েরাই পড়বে। এবং সেই দিকে তাকিয়ে এবং তরুণের স্বপ্ন প্রকল্পে যেভাবে টাকা গায়েব হয়েছে তার থেকে শিক্ষা নিয়ে কিন্তু এবার কন্যাশ্রী প্রকল্পের অ্যাকাউন্টগুলোকে ঠিক রাখার জন্য, সংরক্ষিত রাখার জন্য একদমই শুভঙ্কর, ধন্যবাদ জানাবো তোমায়। ট্যাব কাণ্ডে পূর্ব মেদিনীপুরে টাকা ফেরানো হলো। 253 জন ছাত্রছাত্রীদের টাকা ফেরানো হলো। 5 জন অভিযুক্তকে 10 দিনের হেফাজত পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। ট্যাব কাণ্ডে পূর্ব মেদিনীপুরে ফেরানো হলো টাকা, এবং যে
অ্যামাউন্ট টাকা ইতিমধ্যেই ফেরানো হয়েছে। 253 জন ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা ফেরানো হলো। 5 জন অভিযুক্তকে 10 দিনের হেফাজত পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। রাজ্যের একাধিক জায়গা থেকে যে ট্যাপ দুর্নীতির খবর সামনে এসেছিল এবং সেই নিয়ে আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রীও যেরকম নির্দেশ দিয়েছিলেন, পাশাপাশি মুখ্য সচিবের তরফে বৈঠকও করে জেলা শাসকদের একাধিক নির্দেশ দেওয়া হয়েছিল। এবার ট্যাপ কাণ্ডে পূর্ব মেদিনীপুরে টাকা ফেরানো হলো। 253 জন ছাত্রছাত্রীদের ফেরানো হলো টাকা। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। সৌম্যজিৎ, কি জানা যাচ্ছে টাকা ফেরানোর পর স্কুল কর্তৃপক্ষ তারা কি বলছেন? ইতিমধ্যেই যেমনটা জানা গিয়েছিল যে পূর্ব মেদিনীপুরের 253টি পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে গিয়েছিল। রীতিমত সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন এই 253 জন ছাত্রছাত্রী। কিছুদিন পূর্বেই দুজন পড়ুয়া, তারা কোলাঘাটের একটি স্কুলের ছাত্র, তাদের অ্যাকাউন্টে সরাসরি যে অ্যাকাউন্টে টাকা গিয়েছিল সেখান থেকে টাকা ফিরিয়ে দেওয়া হয়। বাকি 251 জন ছাত্রছাত্রীর টাকা ইতিমধ্যেই তাদের অ্যাকাউন্টে পৌঁছেছে এবং ইতিমধ্যেই 25 লক্ষ টাকা সর্বমোট তাদেরকে দেওয়া হয়েছে। এই ঘটনায় সর্বাধিক খুশি পড়ুয়া থেকে শুরু করে স্কুলের শিক্ষকরা। পড়ুয়ারা জানাচ্ছেন তাদের এই যে ট্যাবের টাকা তারা ফেরত পেয়েছে তারা যথেষ্টই খুশি। অপরদিকে চোপড়া থেকে যারা গ্রেপ্তার হয়েছিল, যে 5 জন গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে আদালতেও পেশ করা হয়েছিল। ইতিমধ্যে তাদেরকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে তমলুক আদালত। তাদেরকে 10 দিন রাখা এবং এখান থেকেই সমস্ত তথ্য উঠে আসবে বলে মনে করছে তমলুক থানার পুলিশ। একদমই ধন্যবাদ সৌম্যজিৎ। পাশাপাশি যে খবরে নজর রাখবো, কল্যাণীতে ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়ে অশান্তি। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের এবং বিধায়ক অম্বিকা রায়কে আটক করে পুলিশ। কল্যাণীতে ডাম্পিং গ্রাউন্ড নিয়ে ইতিমধ্যে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, লাঠিচার্জ পুলিশের তরফে। ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়ে অশান্তি পরিস্থিতি তৈরি হয়। কল্যাণীর বিজেপি বিধায়ককে আটক করে পুলিশ এবং একে অপরের ওপর বচসাল পুলিশের লাঠিচার্জ। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়ে অশান্তি পরিস্থিতি এবং পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বচসা বাঁধে। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়কে আটক করে পুলিশ। সুবল মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সুবল, ঠিক কি কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং এই পরিস্থিতি তৈরি হয়? ওই যে জায়গাটা যেটা আনার্স ডিপার্টমেন্টের জায়গা, সেই জায়গায় দীর্ঘদিন ধরে কিন্তু এরা চাষবাস করছিল এবং কিছু বসতিও এখানে গড়ে ওঠে এবং সেই ঘটনার পর যখন এই অঞ্চলটি পুরো ঘিরে ফেলে একটা ডাম্পিং গ্রাউন্ড প্রজেক্ট তৈরি হচ্ছিল, যেহেতু কল্যাণী পৌরসভার স্থায়ীভাবে কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই, সেই কারণে নতুন করে এই জায়গা সরকার অধিগ্রহণ করে পৌরসভাকে দেয়। পৌরসভা এখানে তৈরি করতে যায়, তারপরে কিন্তু দেখা যায় যে যেখানে স্থানীয় যারা ওখানে চাষবাস করে খাচ্ছিল তারা ওখানে বাধা দেয় এবং সঙ্গে আজকে বিজেপি বিধায়কের সাথে ছিলেন এবং তিনি বাধা দেন ইয়েতে। তারপরেই কিন্তু পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি। পুলিশ সেখানে যেটা জানে পুলিশকে উদ্দেশ্য করে ইস্পাত করা বলে অভিযোগ। পাল্টা অভিযোগ যে পুলিশ যারা ওখানকার স্থানীয় বাসিন্দা নির্বিচারে তাদেরকে লাঠিচার্জ করেছে এবং সাধারণ একটা সেল ফাটিয়েছে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের মধ্যে অম্বিকা রায় সহ কয়েকজনকে আটক করে নিয়ে এসেছে কল্যাণী থানা পুলিশ। বর্তমানে অম্বিকা রায় কিন্তু কল্যাণী থানায় রয়েছেন আটক হিসাবে। তিনি রয়েছেন, এখনো তিনি বাইরে আসতে পারেননি। এদিকে বিজেপির পক্ষ থেকে থানার সামনে বিক্ষোভ দেখানো হয় তাকে ছেড়ে দেওয়ার জন্য। ইতিমধ্যেই রাজ্য মহিলা বিজেপির যে ফাল্গুনী পাত্র তিনিও এসছেন উত্তর 24 পরগনার বিধায়ক, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া এবং তিনিও এসছেন। তারও দাবি যে পুলিশ নির্বিচারে লাঠি চালিয়েছে, কাঁদানে ঘাস ছুড়েছে এবং সাধারণ মানুষের উপরে অত্যাচার করেছে বলে অভিযোগ। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো। সুবল মজুমদার ছিলেন ফোন লাইনে।
অন্যদিকে যে খবরে নজর রাখবো, আরজিকর কাণ্ডে বিনীত গোয়েলের বিরুদ্ধে রাজ্যই ব্যবস্থা নিতে পারে, হাইকোর্টে জানালেন কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল। এবং নির্যাতিতার নাম প্রকাশ করায় প্রাক্তন সিপির বিরুদ্ধে মামলা হয়, পদক্ষেপ কে করতে পারে কেন্দ্রের কাছে জানতে চেয়েছিলেন প্রধান বিচারপতি। আপনাদের জানিয়ে রাখবো, আরজিকর কাণ্ডে বিনীত গোয়েল তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যেতে পারে এমনটাই কিন্তু কেন্দ্রের কাছে যেমনটা জানতে চেয়েছিলেন প্রধান বিচারপতি, এবং পদক্ষেপ কে করতো এই বিষয়টাও কিন্তু জানতে চাওয়া হয়েছে। বিনীত গোয়েলের বিরুদ্ধে একমাত্র রাজ্যই ব্যবস্থা নিতে পারে এমনটাই কিন্তু হাইকোর্টে জানালেন কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল। নির্যাতিতার নাম প্রকাশ করায় প্রাক্তন সিপির বিরুদ্ধে মামলা হয়, পদক্ষেপ কে করতে পারে কেন্দ্রের কাছে জানতে চেয়েছিলেন প্রধান বিচারপতি। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পীযূষ কান্তি, এই বিষয়ে কলকাতা হাইকোর্ট কি জানান? দেখো, আরজিকরের ঘটনার পর বিনীত গোয়েলকে নিয়ে যে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল, সেই মামলায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো যে কোনো আইএস এবং আইপিএস এর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে, সে বিষয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ একমাত্র রাজ্য সরকারই করতে পারে। এবং রাজ্যে যদি না পারে, সেক্ষেত্রে অভিযোগকারী যদি কেন্দ্রের কাছে আবেদন জানায়, রাজ্যের পদক্ষেপে সন্তুষ্ট না হয়ে, তখন কেন্দ্রীয় সরকার সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে। আপাতত কেন্দ্রের এ বিষয়ে করার কোনো বিষয় নেই, ব্যাপার নেই। তাই মামলা থেকে আপাতত ডিওপিটি ডিপার্টমেন্টকে আপাতত সংযুক্ত যে করা হয়েছিল সেখান থেকে বাদ দেওয়া হলো, এবং পাশাপাশি এই বিনীত গোয়েল সহ এই মামলার সঙ্গে সংযুক্ত সব পক্ষকে এই বিষয়ে হলফনামা দিয়ে বিচারপতি জানাতে বললেন। আগামী ডিসেম্বর মাসে এই মামলার পরবর্তী শুনানি। সঙ্গে থাকো পীযূষ কান্তি। পাশাপাশি বাগুইঘাটি থানার ক্যাম্পাস থেকে গাড়ি চুরি মামলা, থানার ক্যাম্পাস থেকে গাড়ি চুরির অভিযোগ, পুলিশের বিধাননগর কমিশনারেটের অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। থানার ভিতরে কিভাবে গাড়ি চুরি হয় তার রিপোর্ট দিতে হবে। পীযূষ কান্তি নাগ রয়েছেন ফোন লাইনে। পীযূষ কান্তি, এই বিষয়ে কি জানা যাচ্ছে? তবে 2017 সালে একটি গাড়ি সিজ করা হয় এবং সেটিকে বাগুইঘাটি থানায় রাখা হয়, এবং পরবর্তীকালে 2022 সালে সেই গাড়িটি না সেখান থেকে চুরি যায়। এই বিষয়টি কিন্তু পুলিশ, বিধাননগর থানার পুলিশের বাগুইঘাটি থানার পুলিশ তাও স্বীকার করেছে। এবং এই নিয়েই যখন কলকাতা হাইকোর্টে মামলা আসে, বিচারপতি দীপঙ্কর ঘোষ এই ঘটনায় আকস্মিত হন এবং তিনি বিস্মিত প্রকাশ করে বলেন, এর আগে বিধাননগর পুলিশ কমিশনারেটের রাজারহাট নিউ টাউনের ভিন্ন মামলায় পুলিশের এই ভূমিকা নিয়ে আদালত যত সন্তুষ্ট হয়নি, তো আবার সেই বিধাননগর পুলিশ কমিশনারেটের বাগুইঘাটির ঘটনা। এরপরেই বিচারপতি বলেন যে একটা থানা থেকে একটি গাড়ি চুরি হয়ে যাচ্ছে, সে বিষয়ে পুলিশের কোনো দায় দায়িত্ব নেই। পুলিশ যে এফআইআর করেছে সেটি আইওয়াস কিছু নয়। এ বিষয়ে তিনি বিধাননগর পুলিশ কমিশনারেটের উদ্দেশ্যে নির্দেশ দিয়েছেন। যেহেতু বিধাননগর পুলিশ কমিশনারেট এই সকলের ঊর্ধ্বে, সুতরাং এর দায় তিনি এড়িয়ে যেতে পারেন না। তাই বিধাননগর পুলিশ কমিশনারেট থেকে 2017 সাল থেকে ওই বাগুইঘাটি থানায় যারা আইসি ছিলেন প্রত্যেকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করতে হবে। এই তদন্ত সংক্রান্ত রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে। সেই রিপোর্ট জমা দেওয়ার পরই আদালত তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। ধন্যবাদ। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অনলাইন এনরোলমেন্ট হবে 2রা ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত। এই এনরোলমেন্ট প্রক্রিয়া চলবে। বিজ্ঞপ্তি প্রকাশ করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। স্কুলগুলিকে সংসদের ওয়েবসাইট পরিদর্শনের নির্দেশ। শুভঙ্কর মণ্ডল রয়েছেন ফোন লাইনে। শুভঙ্কর, যে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ হয়েছে, কি কি বিষয় তুলে ধরা হচ্ছে বিজ্ঞপ্তিতে, কি কি উল্লেখ? দেখো, তোমরা জানিয়ে রাখি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে এনরোলমেন্ট সেটি কিন্তু প্রতি বছর অনলাইনে নেওয়া হয়ে থাকে, এবং সেক্ষেত্রে স্কুলগুলোকে স্পষ্টতই বলা হয়, যেহেতু আগামী বছর উচ্চ মাধ্যমিক শেষ বার্ষিক পরীক্ষা অর্থাৎ সেমিস্টার সিস্টেম
মাফ করে 2026 সাল থেকে চালু হবে এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে উচ্চ মাধ্যমিকের সেমিস্টারের পরীক্ষা যেহেতু 2026 সাল থেকে চালু হবে, 2025 কিন্তু উচ্চ মাধ্যমিক বার্ষিক অর্থাৎ বছরে একটি পরীক্ষা। উচ্চ মাধ্যমিক যেটি এই কয়েকদিন বা এই কয়েক বছর যে নিয়মে চলে এসেছে সেইভাবেই হবে, শুধুমাত্র 2025-এই শেষটা। এবং সেইখানে দাঁড়িয়ে পরীক্ষার্থীদের এনরোলমেন্টে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য 2রা ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলগুলোকে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে বলা হয়েছে। সমস্ত স্টুডেন্টের তথ্য দিতে বলা হয়েছে, কোনো পরীক্ষার্থী যাতে মিস না যায়। কেননা প্রতি বছরই দেখা যায় কম বেশি কোনো না কোনো পরীক্ষার্থী তারা সংসদে চলে আসেন, সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন, কাকুতি মিনতি করে শেষ পর্যন্ত তাদের অ্যাডমিট তারা পান। অর্থাৎ কোনো পরীক্ষার্থী যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা থেকে চ্যুত না হন, কেননা 2026 সাল থেকে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার সিস্টেমে হবে, তাই এটিই কিন্তু পুরনো নিয়মের শেষ পরীক্ষা যেটি 2025 সালে হবে। সেই কারণে এনরোলমেন্ট অনলাইনে করতে বলার পাশাপাশি বলা হয়েছে যাতে অতি গুরুত্বপূর্ণতার সঙ্গে এটি দেখা হয় এবং এই যে 2 তারিখ থেকে 16 তারিখ বা 16 ডিসেম্বর পর্যন্ত যে এনরোলমেন্ট হবে সেটি কিন্তু একেবারে বলাতে পারে ফাইন ফ্রি ভাবে হবে। অর্থাৎ এই সময় যারা এনরোলমেন্ট করবেন তাদের কোনো ফাইন দিতে হবে না। যে টাকা দিয়ে এনরোলমেন্ট করতে হয় সেই টাকা দিলেই হবে, কিন্তু পরবর্তীতে যারা করবেন তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা শুধু নয় ফাইনের ধার্য হবে বলে কিন্তু স্পষ্ট উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ শুভঙ্কর। জলের দাবিতে রাস্তা মেরামতির গাড়ি আটকে বিক্ষোভের মুখে স্থানীয় বাসিন্দারা। শান্তিপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। স্থানীয়দের দাবি আগে পানীয় জল পরে রাস্তা। বহুদিন ধরেই জল সংকটে ভুগছেন এলাকাবাসী। বিক্ষোভের মুখে শান্তিপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। রূপম রায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রূপম, স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন, কি দাবি তাদের? আজ যখন এই ঘটনা সামনে আসে সেখানে স্থানীয় বাসিন্দাদের মূলত অভিযোগ যে এই দীর্ঘদিন ধরে এই এলাকার যিনি কাউন্সিলর প্রশান্ত বিশ্বাস তাকে দুবার কাউন্সিলর পদে যখন তিনি দাঁড়িয়েছেন দুবারই তাদেরকে ভোট দিয়ে জেতানো হয়েছে, কিন্তু এই দুবার ভোটে জেতার পরেও গ্রামে এই টাউনের যে রাস্তা অর্থাৎ এই এলাকার রাস্তা এবং পানীয় জল সেখানে তার সেরকম ভালো ভূমিকা দেখা যায়নি। কিন্তু দীর্ঘদিন ধরে পৌরসভা এবং কাউন্সিলরের বাড়িতে তারা দরজায় দরজায় ঘুরেছেন এবং আজ বেশ কিছুদিন পর সেই রাস্তার স্যাংশন হয়েছে এবং সেই রাস্তা আজকে মেরামতি হচ্ছে এবং নতুন করে রাস্তা তৈরি হচ্ছে। তবে তাদের দাবি যে এই যে বিভিন্ন জায়গায় শান্তিপুর পৌরসভার তরফে যে জলের লাইন বা জলের পাইপ বসানোর কাজ চলছে, সেখানে এলাকার বিভিন্ন জায়গায় জলের পাইপ বসানোর কাজ চলো 30 থেকে 35টি পরিবার একটি গলিতে থাকে। সেই গলির 30 থেকে 45টি পরিবার এখনো পর্যন্ত জলের লাইন পায়নি। তাদের দাবি ছিল যে রাস্তা তৈরির আগে যদি পাইপ লাইন বসিয়ে দেওয়া যায় তাহলে তারা অপেক্ষা করতে পারবেন, তার কারণ জলের লাইন যদি একবার বসে যায় তার জন্য 1 মাস তারা অপেক্ষা করবেন, কিন্তু আগে পাইপ লাইনটা বসুক তারপর রাস্তা করা হবে। কিন্তু কাউন্সিলর জানাচ্ছিলেন যে আগে রাস্তা হবে, পরবর্তীতে 1 থেকে 1.5 মাস পর সেই রাস্তা খনন করে আবার নতুন করে পাইপ বসাতে হবে। এতে করে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন পাইপ যখন বসাতেই হবে তাহলে আগে কেন বসানো হচ্ছে না। এই নিয়ে রীতিমতো কাউন্সিলরকে সঙ্গে কথা কাটাকাটি, তারপর রীতিমতো তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং স্থানীয় কাউন্সিলর প্রশান্ত বিশ্বাস যেটা দাবি করছেন যে এই যে এত বড় পাইপ, সেই পাইপ এখনো পর্যন্ত পৌরসভা বরাদ্দ করেনি, তাই বসানো হচ্ছে না। তবে ঘটনাস্থলে যখন এই কাউন্সিলর আছেন তখনই তাকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসীর দাবি যতক্ষণ না পর্যন্ত পাইপ লাইন বসানো হবে ততক্ষণ পর্যন্ত রাস্তা করতে দেওয়া হবে না। যদিও বা রাস্তা তাদের একটি মূল কারণ এই পথ চলাচলের জন্য, কিন্তু পরবর্তীতে কাউন্সিলর তাদেরকে আশ্বাস দেন যে হবে, তারপরে সেখান থেকে চলে যান। যদিও স্থানীয় বাসিন্দারা এই রাস্তা তৈরির যে সমস্ত গাড়ি এবং জিনিসপত্র রয়েছে সেগুলো আটকে দেন এবং পরবর্তীতে শান্তিপুর থানার পুলিশের খবর যায়। শান্তিপুর থানার পুলিশ এসে যেহেতু কাউন্সিলর কোনো রকম সুরাহা করতে পারেনি, পুলিশ হস্তক্ষেপ করে সেখানে এবং এখনো পর্যন্ত যেটা খবর শান্তিপুর থানার পুলিশ পৌরসভার তরফে কথা বলেছে এবং সেখানে একটি পাইপ লাইন বসানোর চেষ্টা করছে এবং সেই চেষ্টা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং তারপরেই রাস্তা তৈরির কাজ শুরু করতে পারবেন বলেই জানা যাচ্ছে পুলিশ। ধন্যবাদ জানাবো তোমার। একটু সময় দেন, আমি করে দেবো বলছি।
মিড ডে মিলের দুর্নীতির দায়ে প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকতে বাধা গ্রামবাসীদের। তথ্যসহ জেলা শাসকের দপ্তরে অভিযোগ শিক্ষক শিক্ষিকা। গ্রামবাসীদের সহ শিক্ষক শিক্ষিকাদের নিয়ে গ্রামবাসীদের যে বৈঠক, সেই বৈঠকেও কোনো রকম কোনো সমাধান সূত্র উঠে এলো না। মিড ডে মিলে ব্যাপক দুর্নীতি, কাঠগড়ায় খোদ প্রধান শিক্ষিকা। প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকতে বাধা গ্রামবাসীদের। তমলুকের ডুমরা প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে ব্যাপক দুর্নীতি চলছে বলে অভিযোগ। শিশু শ্রেণী থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 178 জন। শিক্ষক শিক্ষিকার সংখ্যাও প্রায় 6 জন। বছরখানেক ধরেই স্কুলের মিড ডে মিলে ব্যাপক দুর্নীতি চলছে বলে অভিযোগ। অভিযোগের তীরে স্কুলের প্রধান শিক্ষিকা। রীতিমতো তথ্যসহ ওই স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে জেলা শাসকের দপ্তরে গিয়ে অভিযোগ জানিয়েছিলেন ক্ষুব্ধ শিক্ষক শিক্ষিকা ও বাসিন্দারা। গ্রামবাসীদের বাধায় স্কুলে এসেও ফিরে যেতে বাধ্য হন অভিযুক্ত প্রধান শিক্ষিকা। তখন অফিস থেকে মানে এখানে দুটো ম্যাডাম বেরিয়ে যায়, তারা মিড ডে মিলে তারা রিপোর্ট দেয়, রিপোর্ট দিতে তারা উপর থেকে লোক আসে, লোক যখন এসে যখন এখানকার যখন মানে গ্রাম এখানে কিছু আড্ডা ছেলেরা থাকে, তারা তখন বললো হেডমিস্ট্রিকে ছুটতে হবে না। তখন বললো আমি কি একা খাই, এখানে আরও লোক আছে খাই। মিড ডে মিল চালাইতে যে 151টি তুলেছে, সেদিনে শুধু 51টি ছিল। বিডিও অফিস থেকে লোক এসে দেখে এই গন্ডগোলটা হয়েছে। স্কুলে রাখা যাবে না, আমাদের ছাত্ররাও চোর হয়ে যাবে, ওর মতো ছাত্ররাও চোর হয়ে যাবে। প্রধান শিক্ষিকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে প্রশাসনও। ইতিমধ্যে স্কুলে গিয়ে একাধিকবার মিড ডে মিল সংক্রান্ত বিষয় নিয়ে সারপ্রাইজ ভিজিটও করে প্রশাসন। আমরা এখানে তো কোনো খাতাপত্র নিয়ে কোনো ড্রিল হয়নি, জাস্ট আমরা জানতে এসেছি আজকে যে কি ব্যাপার, কেন এত ক্ষোভ বিক্ষোভ, সেটা কি করলে সমাধান হবে, এই প্রসঙ্গটুকু জানতে এসেছি এবং তার যেটা জেনেছি আমরা সেইটুকু ডিপার্টমেন্টালি রিপোর্ট করবো মাত্র। আর এখানে কোনো তথ্য দিয়েও যে এত দুর্নীতি হয়েছে, এত অ্যাবসেন্ট ছিল, হয়েছে, এরকম কোনো বিষয় সংখ্যাতত্ত্বভাবে আমরা কোনো কিছু এখানে খাতাপত্রের কোনো কাজই হয়নি। জাস্ট বিভিন্ন সেকশন থেকে কেন ক্ষোভটা জানা হয়েছে। সমস্যা সমাধানে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের নিয়ে প্রধান শিক্ষিকার উপস্থিতিতে একটি বৈঠক করে স্কুল কর্তৃপক্ষ। স্কুল পরিচালন কমিটির সভাপতি অর্ধেন্দু শেখর মাইতির নেতৃত্বে বৈঠক হয়। আমরা 3টি সিদ্ধান্ত নিয়েছি। 1 নম্বর হচ্ছে আমাদের আজকের এই যে মিড ডে মিল কাল থেকে চলবে, ওনাকে মিড ডে মিল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা 2 জন গার্ডিয়ানকে যোগ করে দিচ্ছি মিড ডে মিলের সঙ্গে, এবং আমাদের যে 3 জন দিদিমণি ছিলেন 2 জন, ওরা থাকবে। প্রতিদিন মিড ডে মিলটা এইভাবে চলবে। তাদের উদ্দেশ্য আমাদের একটা বক্তব্য যে আপনাদের যেটা আছে আমরা নোট অফ ডিসেন্ট আজকে খাতায় দিয়ে দেবো। আইনের পথে চলবে, তার ডিপার্টমেন্টাল একটা সহজ হয়েছে। মিড ডে মিল নিয়ে বিজেপির নিশানায় শাসক দল। শাসকের ছত্রছায়া না থাকলে, অনুপ্রেরণা না থাকলে পশ্চিমবাংলায় কোনো চুরি হয় না, এখানেও তাই। আজকে মিড ডে মিলে দুর্নীতি হচ্ছে, এলাকাবাসী জেনে গেল, অভিভাবকরা জেনে গেল। আর যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, ফের পাল্টি খেতে পারেন জেডিইউ নেতা নীতিশ কুমার। এমনটাই জানা যাচ্ছে। এখনো পর্যন্ত আবারও পাল্টি খেতে পারেন জেডিইউ নেতা নীতিশ কুমার। বিজেপি জোটে স্বস্তিতে নেই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ডিসেম্বরে ফের জোট বদলের সম্ভাবনা। নীতিশ নিয়ে বিস্ফোরক মন্তব্য আরজেডির বিধায়ক ভাই বীরেন্দ্র। বিজেপি জোটে স্বস্তিতে নেই নীতিশ, এবং এর আগেও আমরা দেখেছি নীতিশ কুমার তিনি কিন্তু অত্যন্ত একটি বড়ময় চরিত্র রাজনীতিতে, কারণ তার দলবদলের যে বিষয় আমরা এর আগেও দেখেছি। এবার নীতিশ কুমারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আরজেডি বিধায়কের ভাই বীরেন্দ্র। ফের পাল্টি খেতে পারেন জেডিইউ নেতা নীতিশ কুমার। বিজেপি জোটে স্বস্তিতে নেই নীতিশ কুমার, এমনটাই জানা যাচ্ছে। ডিসেম্বরে ফের জোট বদলের সম্ভাবনা, এবং তাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আরজেডি বিধায়কের ভাই। অঙ্কুর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। অঙ্কুরদা, যে বিস্ফোরক মন্তব্য করেছেন আরজেডি বিধায়কের ভাই, ঠিক কি জানা যাচ্ছে? আবারও কি দল বদলের সম্ভাবনা রয়েছে নীতিশ কুমারের? দেখো, এই আরজেডির এমএলএ এবং নেতা এই ভাই বীরেন্দ্র, এটা তার ব্যক্তিগত মন্তব্য। এই বিষয়ে সুনির্দিষ্টভাবে তিনি একটি কথাই বলছেন যে খুব বেশি দিন আর দেরি নয়, নীতিশ কুমার ওই যে বিজেপির যে জোট, সেই জোটে তিনি একেবারেই স্বস্তিতে নেই, এবং আগামী ডিসেম্বরে একটা কোনো বড় পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত দিচ্ছেন। যে পরিবর্তনটাকে বিহারের রাজনৈতিক মহল মনে করছে যে নীতিশ কুমার সেক্ষেত্রে আবারও ফিরে আসতে পারেন এই ইন্ডিয়া জোটে। এবং এই ক্ষেত্রে এটা মনে হওয়ার কারণ কি, যদি আমরা কারণের দিকে তাকাই, সেই কারণটা হচ্ছে কি, সাম্প্রতিক অতীতে যে নির্বাচন হয়েছে ঝাড়খণ্ডে, সেখানে 11টি আসনে জেডিইউ এর পক্ষ থেকে প্রার্থী দিতে চেয়েছিল, কিন্তু ভারতীয় জনতা পার্টির জোটে থাকা এই জেডিইউ কে
মাত্র 2টি আসন দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। যেই সিদ্ধান্তকে একেবারেই ভালো চোখে দেখেননি নীতিশ কুমার, এমনটাই বিহারের রাজনৈতিক মহলের বক্তব্য। সেই কারণে নীতিশ কুমার ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচারে তাকে সেভাবে পাওয়া যায়নি, যদিও অন্যান্য নেতা এবং মন্ত্রীরা বিহার থেকে ঝাড়খণ্ডে গিয়ে নির্বাচনী প্রচার করেছিলেন, কিন্তু ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচারে নীতিশ কুমারকে সেভাবে পাওয়া যায়নি। এই যে এতগুলি 11টি আসনের মধ্যে শুধুমাত্র 2টি আসন দেওয়া, তার পাশাপাশি বিহারের যে উপনির্বাচনগুলি ছিল সেই উপনির্বাচনেও জেডিইউ কে যেভাবে জায়গা দেওয়া হয়েছে তা নিয়েও অসন্তোষ রয়েছে নীতিশ কুমারের মধ্যে, এবং এই প্রত্যেকটি ক্ষেত্রেই ভারতীয় জনতা পার্টি কার্যত জেডিইউ এর উপর দাদাগিরি করেছে এই নির্বাচনে, এমনটাই জেডিইউ এর অভ্যন্তরীণ বক্তব্য, এবং সেইটাই দাবি করছেন আরজেডির বিধায়ক এবং সেই ভাই বীরেন্দ্র। যদি এই বিষয়টি যদি সত্যি হয় তাহলে কিন্তু যেহেতু বিজেপি নীতিশ কুমারের হাতে 12 জন সাংসদ রয়েছে এবং এই 12 জন সাংসদের উপর ভর দিয়ে এই মুহূর্তে যে 2টি ক্রাচ নিয়ে এই মুহূর্তে বিজেপি সরকার কেন্দ্রে চলছে, তার মধ্যে অন্যতম 12 জন সাংসদ নিয়ে জেডিইউ এর এই ক্রাচ। ফলে এই ক্রাচটি যদি বিজেপির থেকে সরে যায় তাহলে কেন্দ্রে যে বিজেপির যে সরকার রয়েছে তার একেবারেই স্থিতিশীলতা হারাবে এবং সেক্ষেত্রে আবারও সমস্যায় পড়বে বিজেপি। সেক্ষেত্রে বিজেপি এক্ষেত্রে কি করে, নীতিশ কুমার শেষ পর্যন্ত ডিসেম্বরে এত বড় কোনো সিদ্ধান্তের পথে হাঁটেন কিনা তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ভাস্বতী। ধন্যবাদ অঙ্কুরদা। প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য ছিলেন ফোন লাইনে। চারটে চারদিক আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7।